উচ্চশিক্ষা ক্ষেত্রে কলেজগুলোর হাল কিন্তু গোটা ভারতবর্ষ জুড়েই মোটামুটি একরকম। স্কুল ছুটের সংখ্যা বেড়েছে, অথচ বাড়ার কথা নয়। তার কারণ হচ্ছে নানা রকমের স্কিম কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছিলেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী আমাদের উপদেশ দেন যে তোমরা চপ ভাজার দোকান করো আর ঘুগনি নিয়ে বসে যাও, তাহলে আমি স্কুলে পড়বো কেন? আমি প্রথম থেকে চপ ভাজাটাই ভালো করে শিখবো। বড় এম এ পাশের চা বিক্রি হচ্ছে, এম এ পাশের চপ বিক্রি হচ্ছে, কি লজ্জার আমাদের পক্ষে। অর্থ সাহায্য লাইব্রেরির বই কেনার জন্য পাওয়াই যায়নি। তুমি কোথায় শিক্ষাকে এগিয়ে নিয়ে যাবে তাহলে বলো? অর্থ সাহায্য লাইব্রেরির বই কেনার জন্য পাওয়াই যায়নি। তুমি কোথায় শিক্ষাকে এগিয়ে নিয়ে যাবে তাহলে বলো? সংস্কারের নামে আবার গেরুয়াকরণ হতে শুরু করলে ভয়ঙ্কর বিপদ। নতুন সরকার শপথ নিয়ে নিচ্ছে, তাদের কাছে মানুষের ঠিক কি দাবি সেগুলো নিয়েই আমরা একটু আলোচনা করছি। শিক্ষা ব্যবস্থায় ব্যাপক দুর্নীতি আমরা দেখেছি তৃণমূল আমলে। সেইটা কি রিফর্ম হবে? সঠিকভাবে নিয়োগ হবে? স্বচ্ছ নিয়োগ টেট হবে? বছর বছর এসএসসি হবে? এই যে এত স্কুল ছুট বেড়েছে, এত সরকারি স্কুল বন্ধ হয়ে গিয়েছে, বারবার আমরাও আমাদের প্রতিবেদনে তুলে ধরেছি। স্কুলের শিক্ষিকারা শিক্ষকরা তারা অভিযোগ করেছেন যে তারা পর্যাপ্ত যে টাকা পয়সা অনুদান পাওয়া উচিত স্কুল পরিচালনা করার জন্য তারা সেটা পাচ্ছে না। এবার কি সঠিকভাবে সেই অনুদানগুলি তাদের কাছে পৌঁছাবে? একেবারে সাম্প্রতিক যে রিপোর্ট মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে আপনারা জানেন, মাত্র 1% ছাত্রছাত্রী তারা 90% বেশি নাম্বার পেয়েছে। বেশিরভাগ ছাত্রছাত্রী কোনো রকমে পাশ করেছে। এই যে শিক্ষা ব্যবস্থার হাল, তা কি ফিরবে? কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন শিক্ষক, লেখক, কবি অংশুমান কর। প্রথমে আপনাকে ইনস্ক্রিপ্টে অনেক স্বাগত জানাই। এই যে পরিস্থিতি, বর্তমান যা চিত্র, শিক্ষা ব্যবস্থার যা হাল, কিভাবে ফেরা সম্ভব? কি কি পদক্ষেপ তার জন্য নিতে হবে? বিজেপি কি তা পারবে? দেখো সঙ্গীতা, মানে তুমি যে কথাগুলো বলছিলে সেগুলো তো সবই সত্য, এবং বিজেপি পারবে কিনা সেটা এক্ষুনি বলা মুশকিলের। কিন্তু মানুষ তো এই প্রত্যাশা নিয়েই বিজেপিকে নিয়ে এসেছে যে বিজেপি পারবে। এবং আমরা যদি বিজেপির ম্যানিফেস্টো দেখি, তাদের দেওয়া বিভিন্ন নির্বাচনী সভায় বিভিন্ন নেতার প্রতিশ্রুতিগুলো দেখি, বিশেষ করে যিনি নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন মাননীয় শুভেন্দু অধিকারী, তাঁরও একাধিক বক্তৃতা যদি আমরা খেয়াল করি, তাহলে দেখবো যে বারবার করে ওরা বলেছেন যে শিক্ষা ব্যবস্থার হাল ফেরাবেন, এবং বিশেষ করে গুরুত্ব দিয়েছেন যে প্রতি বছর আহ একেবারে মানে দুর্গাপুজো ঈদের মতো স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা হবে, যেটা বাম আমলে হতো। এখন এগুলো সবই প্রতিশ্রুতির জায়গায় আছে, কতটা পূরণ হবে আমি সত্যিই জানি না। মানে সেটা দেখা যাবে। কেন আমি বলছি, তার কারণ হচ্ছে যে দেখো বিজেপি তো কেন্দ্র সরকারও চালাচ্ছে। এখন আমরা যারা বিশ্ববিদ্যালয়ে পড়াই, আমাদের এই দুটো সরকারের থেকেই নানা ধরনের সাহায্য নিয়ে এগিয়ে যেতে হয়। এমনকি আমরা যারা রাজ্য সরকারি বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়গুলো নির্দিষ্ট কিছু গ্রান্টের জন্য, টাকা পয়সার জন্য কেন্দ্র সরকারের উপর নির্ভরশীল। সেইখানে কিন্তু আমাদের যে অভিজ্ঞতা, আমি বলবো সেটা কিন্তু সাম্প্রতিক অতীতে একেবারেই ভালো অভিজ্ঞতা নয়। মানে যে সমস্ত টাকা পয়সা বিশ্ববিদ্যালয়ে আমি যখন পড়াতে শুরু করি আজ থেকে 25 বছর আগে, তখন দেখতাম যে যেগুলো খুব সহজেই আসতো, নিয়মিত আসতো, সেগুলো সব বন্ধ হয়ে গেছে। তার কারণ শিক্ষা খাতে যে ব্যয়, সেই ব্যয় সংকোচ বিজেপি সরকার কেন্দ্রে করেছে। যে কারণেই আমি বলছি এই যে কাজগুলো করতে হবে, রাজ্য সরকার যে কাজগুলো করবে কিনা তুমি প্রশ্ন করলে, এই সমস্ত কাজগুলো করতে গেলে তিনটে জিনিস লাগে। একটা হচ্ছে সদিচ্ছা, দুই হচ্ছে পরিকল্পনা, তিন হচ্ছে টাকা। অর্থ ছাড়া কিন্তু এই কাজগুলো করা সম্ভব না। তো যদি অর্থের যোগানটা ঠিক থাকে, তাহলে তার পরের বিষয়গুলো নিয়ে ভাবা যাবে যে করতে পারবে কি পারবে না। আমি যেটুকু দেখেছি বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে যাওয়ার অভিজ্ঞতা থেকে, উচ্চশিক্ষা ক্ষেত্রে কলেজগুলোর হাল কিন্তু গোটা ভারতবর্ষ জুড়েই মোটামুটি একরকম। এমনকি তুমি যদি যাও দিল্লি বিশ্ববিদ্যালয়ে, দিল্লি বিশ্ববিদ্যালয়েও কিন্তু এইমাত্র তুমি যেটা বলছিলে যে মাধ্যমিকের ফলাফল বেরিয়েছে এবং মাত্র 1% ছাত্রছাত্রী 90%-এর উপর নাম্বার পেয়েছে। খুবই সাধারণ নাম্বার পেয়ে কোনো রকমে পাশ করেছে অনেকজন। এবং স্কুল ছুটের কথা বলছিলে, দিল্লি বিশ্ববিদ্যালয়ে আমি যেহেতু বলছিলাম যে ওই মানে বিভিন্ন রাজ্যের প্রাথমিক স্কুলগুলো বিজেপি সরকার কিভাবে চালাচ্ছে তার
প্রত্যক্ষ চিত্রটা এই মুহূর্তে আমার জানা নেই, কিন্তু কলেজগুলোরটা আমি অনেকখানি জানি, বিশ্ববিদ্যালয়গুলোরটা আমি অনেকখানি জানি। দিল্লি বিশ্ববিদ্যালয়ে এবছর আহ, যত আসন ছিল বিভিন্ন বিষয়ে কলেজগুলোতে, তত সংখ্যক ছাত্রছাত্রী ভর্তি হয়নি। এটা হয়েছে কিন্তু একটা ওই এনইপি, এই যে নতুন শিক্ষানীতি প্রণয়ন হয়েছে না, তার অনেকগুলো ভালো দিক আছে, আমি গোটাটাই খারাপ এটা বলবো না, কিন্তু অনেকগুলো খুব গোলমেলের দিক আছে, এবং তার ফলেই কিন্তু এটা হয়েছে। তো এই বিজেপি সরকারের শিক্ষানীতিটা কি হবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে? আগের রাজ্য সরকার যেমন আহ, আহ, খুব মানে আহ, কি বলবো, মানে আহ, ঢা- বড়াই করে খুব ফুলিয়ে ফাঁপিয়ে একটা শিক্ষানীতির তারা তৈরি করছেন, তাতে নানা রকমের শিক্ষাবিদদের নেওয়া হয়েছিল এবং এটা হয়েও ছিল। কিন্তু কার্যক্ষেত্রে দেখা গিয়েছিল যে সত্যি সত্যি কিছুই হয়নি। মানে আমার ছাত্রছাত্রীদের কাছ থেকে আমি দেখেছি যারা বিভিন্ন স্কুলে পড়ায়, কলেজে পড়ায়, চিত্রটা কিরকম, এই যে তুমি বললে 1%, শুধু 1% নয়, তার সঙ্গে যুক্ত করতে হবে মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা কমে যাওয়া। এবছর বোধহয় 9 লাখ সামান্য পরীক্ষা দিয়েছে, অথচ বাম জমানায় বোধহয় শেষ যে মাধ্যমিক পরীক্ষা হয়েছিল তাতে পরীক্ষার্থীর সংখ্যা ছিল 10 লক্ষের উপরে। তো সেটা তো অনেক বছর আগের, 15 বছর আগের কথা। 15 বছরে তো জনসংখ্যার বৃদ্ধি হয়েছে, যদিও বিজেপি সেন্সাস করেনি, আবার সঠিক চিত্রটা নেই, কিন্তু ধরে নেওয়া যায় যে জনসংখ্যার বৃদ্ধি হয়েছে, ডেফিনেটলি হয়েছে। তো সেক্ষেত্রে তো মাধ্যমিক পরীক্ষার্থীদের সংখ্যাও বাড়ার কথা ছিল, কিন্তু বাড়েনি। কেন বাড়েনি, যে জায়গায় আমি বলছি যে বিজেপি কি করবে আমি জানি না, এই কারণেই বলছি যে পলিসিটা মোটামুটি এক আমি দেখেছি। কেন বাড়েনি, তার কারণ রাজ্য সরকারের স্কুলগুলোর যে ভরণ পোষণ করার কথা ছিল রাজ্য সরকারের, সেটা রাজ্য সরকার করেনি। তার বদলে মুড়ি মুড়কির মতো ইংরেজি মাধ্যম স্কুল গোটা পশ্চিমবঙ্গ জুড়ে গজিয়ে উঠেছে। তাদের যে ফিস, সেটা নিয়ন্ত্রণ করার ক্ষেত্রেও রাজ্য সরকারের কাছ থেকে সাধারণ মানুষের যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা পূরণ হয়নি। এবং আহ, যে ধরনের গ্রান্ট পাওয়া যেত এই স্কুলগুলোর মেনটেনেন্সের জন্য, ওই আমার ছাত্রছাত্রীদের কাছ থেকে আমি জেনেছি সেই টাকা অতি সামান্য। এই কদিন আগে আমি একটা পোস্ট করেছিলাম যে যারা ভোট কর্মী তারা কি অসহায়তার মধ্যে দিয়ে ভোটের কাজ করেছেন। বিভিন্ন প্রাইমারি স্কুলে যারা ছিলেন, বা কখনো কখনো উচ্চ মাধ্যমিক স্কুলেও, মানে অবর্ণনীয় কষ্টের মধ্যে তাদের থাকতে হয়েছে। খুব খারাপ অবস্থা বাথরুমের, ক্লাসরুমের। তো সেখানে একজন শিক্ষিকা, প্রাইমারি স্কুলের শিক্ষিকা বললেন যে স্যার, আমরা 6,000 টাকা পাই সারা বছরে, আমরা কি করে স্কুলের মানে হাইজিন মেনটেন করব, সমস্ত কিছু এই টাকায় কি হয়? ওই যে বললাম যে মূল জায়গাটা হচ্ছে তিনটে জিনিস, যেটা আমি বললাম। একটা হচ্ছে সদিচ্ছা, যে আমি সত্যিই হাল ফেরাতে চাই। দুই হচ্ছে তার জন্য একটা নিখুঁত পরিকল্পনা দরকার, যেখানে ওই শিক্ষা নীতিটা খুব গুরুত্বপূর্ণ, এবং তার ইমপ্লিমেন্টেশন ঠিকঠাক হচ্ছে কিনা। এবং 3 নম্বর, এবং বোধহয় সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ প্রথম দুটো থাকলেও তোমার যদি অর্থের জোগাড় না থাকে তুমি অনেক কাজ করে উঠতে পারবে না। তো সেটা তো মানে আমি সন্দিহান যে বিজেপি রাজ্য সরকার শিক্ষা ক্ষেত্রে কত শতাংশ বাজেট বরাদ্দ করবে। আশা করা যায় ওরা নতুন করে বাজেট করবেন, কেননা আগের বাজেটটা তো ইন্টারিম বাজেট ছিল। সেই বাজেটের দিকে তাকিয়ে থাকবো। বাজেটের দিকে দৃষ্টি দিলেই কিন্তু প্রথমেই একটা ইঙ্গিত পাওয়া যাবে যে এই সরকারের শিক্ষা সম্পর্কে, প্রাথমিক শিক্ষা, স্কুল শিক্ষা, উচ্চ শিক্ষা সম্পর্কে দৃষ্টিভঙ্গি কি হবে। কিন্তু যেটা পরিষ্কার হয়েছে সেটা হচ্ছে যে শিক্ষা জগতের সঙ্গে যুক্ত একজন মানুষ হিসেবে আমি এটা নির্দ্বিধায় বলবো যে বামফ্রন্টের আমলে অনেক ত্রুটি ছিল। একটা সময় বামফ্রন্টের আমলে শিক্ষা ব্যবস্থা খানিকটা নড়বড় করছিল, তারপর ওরা কিন্তু ব্যাপারটাকে ধরেছিলেন। যে জন্য বামফ্রন্টের সময়েও আমি বলছি যে শিক্ষাক্ষেত্র পশ্চিমবঙ্গের যেখানে ছিল আজকে সেখানে নেই, তার থেকে পতন ঘটেছে। এটা কিন্তু খুব সোজা সাপটা কথা। স্কুল ছুটের সংখ্যা বেড়েছে, অথচ বাড়ার কথা নয়। তার কারণ হচ্ছে নানা রকমের স্কিম কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছিলেন। আহ, আহ, তোমার মানে মিড ডে মিলের প্রকল্প কেন্দ্র সরকারের থেকে আছে, সেটা রাজ্য সরকারের মাধ্যমে চলেছে। তার সঙ্গে নানা ধরনের স্কিম, সবুজ সাথী, যারা সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্রছাত্রী তাদের জন্য অর্থ দেওয়া, নানা ধরনের প্রকল্প, সেগুলো জনমুখী প্রকল্প, আমি সেগুলোর প্রশংসাই করব। কিন্তু ট্যাব দেওয়া ক্লাস 11-এর ছাত্রছাত্রীদের, যদিও এই সিদ্ধান্তটা আমি সমর্থন করিনি তখন, একেবারেই করিনি, ওটা ওদের হাতে ট্যাব তুলে দেওয়ার উপযুক্ত সময় নয়। কিন্তু বাকিগুলো তো ভালো সদর্থক সিদ্ধান্ত ছিল, ইমপ্লিমেন্টেড হয়েছে, আমি বলবো না যেন ইমপ্লিমেন্টেড হয়নি। যদিও সবুজ সাথী নিয়ে কিছু বিতর্ক মাঝে হয়েছিল যে খোলা বাজারে সাইকেলগুলো বিক্রি হচ্ছে, কিন্তু তারপরেও স্কুল ছুট কমে গেল, এই বেড়ে গেল, স্কুলে আসা কমে গেল। কেন? আমি মাধ্যমিক পাস করলাম, আমি উচ্চ মাধ্যমিক পাস করলাম, আমি গ্রাজুয়েট হলাম, আমি পোস্ট গ্রাজুয়েট হলাম,
তারপরে যদি প্রাক্তন মুখ্যমন্ত্রী আমাদের উপদেশ দেন যে তোমরা চপ ভাজার দোকান করো আর ঘুগনি নিয়ে বসে যাও, তাহলে আমি স্কুলে পড়বো কেন? আমি প্রথম থেকে চপ ভাজাটাই ভালো করে শিখবো বড়। কাজেই যদি শিক্ষাকে যুগোপযোগী না করা যায় এবং চাকরিমুখী না করা যায়, চাকরির বাজারের সঙ্গে যদি শিক্ষার কোনো যোগ না থাকে, বিচ্ছিন্ন হয়ে পড়ে, তাহলে যা হওয়ার ছিল তাই হয়েছে ধীরে ধীরে। এবং আমার মনে হয়েছে যে এটা খানিকটা পরিকল্পিত। আমি বলবো না যেটা ওরা বুঝতে পারেননি, এটা খানিকটা পরিকল্পিত যে বেসরকারি স্কুলগুলোর বলবলাও বেড়েছে, বৃদ্ধি ঘটেছে, তাদের দাপট বেড়েছে, সরকারি স্কুলগুলো ঢুকেছে, সরকারি স্কুল একাধিক বন্ধ হয়ে গেছে। আমার কিছু কিছু বন্ধু বান্ধব যারা আমাদের বয়সী নানা স্কুলে ছিল, তারা স্কুল যাতে বন্ধ না হয় আতঙ্কে, স্কুল বন্ধ হওয়া থেকে বাঁচাতে বিভিন্ন স্কুলে যে ছাত্রছাত্রীরা ফেল করছে তাদের গিয়ে ধরেছে যে বাবা তুই এইটে ফেল করেছিস, তোকে এইটাই ভর্তি করে দেবো, আয় স্কুলে। আমি নিজের চোখে দেখেছি এই ঘটনা। তো এটা আমার আমার আমি বলবো যে খুব ঠান্ডা মাথায় আহ পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে আগের সরকার একেবারে একেবারে মানে ধ্বংস করে দেওয়ার একটা পরিকল্পনা কিন্তু করেছিল, এবং তার পেছনে একটা রাজনৈতিক উদ্দেশ্য ছিল। যে প্রকল্পগুলি সব জনমুখী প্রকল্প, শুধু সবুজ সাথীদেরই মাঝে একটা বিতর্ক হচ্ছিল যে খোলা বাজারে বিক্রি হচ্ছে। আমরা যদি কন্যাশ্রীর কথাও বলি, এটা এই পড়াশোনার জন্য এবং এক কথা বলতে গেলে বাল্য বিবাহ রোধেরও একটা উদ্দেশ্য। হুম কিন্তু হুম কন্যাশ্রী কি সব রকম ভাবে সফল? আমরা এক কথা বলতে পারি যে হ্যাঁ, কন্যাশ্রী প্রকল্পটা সফল? দেখো, আমি বলবো যে কন্যাশ্রী প্রকল্পটাই একমাত্র মোটামুটি এই কটার মধ্যে মানে সফল হয়েছে। যদিও কিছু কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে অনেক জায়গাতেই, স্কুল কর্তৃপক্ষকে মানে বুড়ো আঙুল দেখিয়ে সেই টাকা বিয়ের কাজেই ব্যবহার করা হয়েছে, মানে বিয়ে দিয়েও দেওয়া হয়েছে কোথাও কোথাও। কিন্তু কম বাড়িতে তো বেশি আমি পুরো যায়নি, রিপোর্টে তাই বলছে। রিপোর্ট তাই বলছে। সেটার আরো অন্য কারণ আছে, কিন্তু সেটা আমি মানে তুমি যদি সেই অর্থে বলো যে বাল্য বিবাহের যে পরিসংখ্যান সেইটা কমেছে কিনা, আমি বলবো যে না, সেইটা কমেনি। সেটার অন্য আরেকটা কারণ আছে। কারণটা হচ্ছে এই যে আমি তোমায় বললাম যে স্কুলেই যাওয়ার যে 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 দেখো, এমনিতেই আমাদের সমাজ হচ্ছে ভীষণভাবে পুরুষতান্ত্রিক সমাজ। মেয়েদের স্কুলে পাঠাতেই একটা সময় পর্যন্ত অভিভাবকদের ভীষণ অনীহা ছিল। তুমি দেখো, মানে যদি বাল্যবিবাহের পরিসংখ্যানে যাও, তাহলে আমাদের মানতেই হবে যে সেই পরিসংখ্যানে এমন কিছু উন্নতি চোখে পড়েনি যা থেকে বলা যায় যে কন্যাশ্রী প্রকল্পটা সফল হয়েছে। কিন্তু বাল্যবিবাহ না কমার একটা বড় কারণ হচ্ছে কিন্তু আমাদের মানে সামাজিক গঠনটাও, মানে এমনিতেই আমাদের একটা পুরুষতান্ত্রিক সমাজ। এবং সেখানে একটা কথা তো এটা মানে সত্যি যে বিশেষ করে সংখ্যালঘু পরিবারের ক্ষেত্রে মেয়েদের স্কুলে পাঠানো, পড়াশুনো করার ক্ষেত্রে একটা অনীহা আছে, এবং যারা একেবারে প্রান্তিক মানুষ, অন্তজ মানুষ, তাদের স্কুলে পড়ানোর ক্ষেত্রে মেয়েদের বিশেষ করে একটা অনীহা কাজ করে। মানে আমি দেখেছি, আমিও নিজে একটা সময় স্কুলে পড়িয়েছিলাম একদম শুরুর দিকে। দেখেছি যে অনেকেই বলেন যে স্কুলে গিয়ে ও কি করবে, তার সঙ্গে তার থেকে বাড়িতে আমাদের কাজে সাহায্য করুক, মাঠে চলুক আমাদের সঙ্গে, তাতে দু পয়সা রোজগার হবে। তো এই একটা সামাজিক গঠনের মধ্যে আমরা আছি। সেক্ষেত্রে আমি তাও বললাম যে কন্যাশ্রী প্রকল্পটাই এই সমস্ত প্রকল্পগুলোর মধ্যে সবচেয়ে ভালো প্রকল্প ছিল এবং অনেকখানি সফল হয়েছে, এটা আমি অস্বীকার করবো না। যেটুকু মন্দের ব্যর্থতা ভালো তার বলা চলে। মন্দের ভালো, মন্দের যেটা ব্যর্থতা, একদম একদম যেটা ব্যর্থতা আহ, আমরা দেখেছি, সেই ব্যর্থতার কারণটা হচ্ছে আবারও আমি যেটা বলছি যে চাকরিমুখী না করা। শিক্ষাকে প্রথম থেকেই এমন ভাবে তৈরি করতে হয় ধাপে ধাপে, যাতে সেটা মানে শেষ পর্যন্ত কর্মসংস্থানের একটা পথ দেখায়। সেটা যদি না দেখায়, ওই যে আমি বললাম যে আমি নিজে এটা দেখেছি, যে আমি যখন স্কুল শিক্ষক ছিলাম আমি দেখেছি যে একটি ছাত্র বা ছাত্রী দিনের পর দিন স্কুলে আসছে না, জিজ্ঞেস করেছি কি ব্যাপার, তার অভিভাবককে ডেকে পাঠিয়েছি, তখন এই কথা বলেছেন ডিরেক্টলি যে স্কুলে পাঠিয়ে কি হয়। আমি বলছি এটা বাম আমলের কথা। সেই মানসিকতা এখনো আছে, এবং এখন আরো বেড়ে গেছে এই কারণে যে পড়ে কি হবে, একটু আগে আমি যেটা বলছিলাম যে শেষে যদি তোমাকে সেই চপ ভাজতে হয়। এমএ ডিগ্রি নিয়ে আমরা এরকম কতগুলো ঘটনা দেখেওছি যে এমএ পাশের চা বিক্রি হচ্ছে, এমএ পাশের চপ বিক্রি হচ্ছে, কি লজ্জার আমাদের পক্ষে। এবং আমি তোমায় বলছি, আমরা তো ছাত্রছাত্রীদের সামনে সত্যি গত কয়েক বছর দাঁড়াতে পারিনি। কি প্রবল পরিমাণে তাদের হতাশা। তারা কেবল টিউশন পড়িয়ে আর মানে খুন্নি বৃত্তির মতো এখানে ওখানে 4,000 টাকা 5,000 টাকার কাজ করে এখনো পর্যন্ত বেঁচে আছে। কিন্তু একটা আমি জানি না, এই জন্যই বলছি যে বিজেপি সামলাবে কি করে। মানে অবস্থাটা এমন হয়ে গেছে। প্রথম কথা, আমি বিজেপি সরকারের বেসরকারি স্কুলের প্রতি, বেসরকারি কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের প্রতি যে নীতি অন্য রাজ্যগুলোতে দেখেছি, তা থেকে আমার মনে হয় না যে বিজেপি সরকার এখানে বিরাট ভাবে সরে আসবে। যে জন্য আমি বললাম যে
সরে আসার প্রথম লক্ষণ হচ্ছে শিক্ষা ক্ষেত্রে বাজেটে বরাদ্দ বৃদ্ধি করা, এই স্কুলগুলোকে ভালো সংখ্যক অর্থ সাহায্য করা, ধারাবাহিকভাবে নিয়মিতভাবে। কেবল শিক্ষক শিক্ষাকর্মীদের মাইনে দিয়ে দিলেই হয় না, কলেজগুলোকে তার যে ডেভেলপমেন্ট তার জন্য অর্থের সাহায্য যোগান নিয়মিত করা, বিশ্ববিদ্যালয়গুলোকেও তাই। তুমি শুনলে চমকে যাবে যে গত কয়েক বছরে আমাদের বিশ্ববিদ্যালয় অন্তত আমি বলতেই পারি যে অর্থ সাহায্য লাইব্রেরির বই কেনার জন্য পাওয়াই যায়নি। তো তুমি কোথায় শিক্ষাকে এগিয়ে নিয়ে যাবে তাহলে বলো? এই যে কাজ, যে জন্য আমি বলছি যে প্রথম দৃষ্টিভঙ্গি কি, কতটা সফল হবে বোঝা যাবে বাজেট যখনই হবে, যে কতটা অর্থের সংস্থান করা হয়েছে এই সমস্ত কাজগুলো করার জন্য, এবং ধারাবাহিকভাবে এই অর্থের যোগানটা সর্বস্তরে রাখতে হবে। দুই হচ্ছে শূন্য পদগুলো সমস্ত স্তরে, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, একাধিক শূন্য পদ। আমার বিভাগে বিশ্ববিদ্যালয়ে, আমি আমার বিভাগের কথা বলছি, আমি অন্যগুলোও জানি কিন্তু আমার বিভাগের কথা বলছি, 13টি পোস্ট আছে। আমরা 5 জন শিক্ষক, আমাদের ইনটেক হচ্ছে প্রায় 250 জন ছাত্রছাত্রীর একটা ক্লাস। সম্ভব নাকি এটা 5 জন শিক্ষক মিলে সামাল দেওয়া? একই অবস্থা প্রায় সমস্ত বিশ্ববিদ্যালয়ে, একাধিক কলেজ একই অবস্থা, কিন্তু রিক্রুটমেন্ট হয়নি, বছরের পর বছর ধরে রিক্রুটমেন্ট হয়নি। স্কুল সার্ভিস কমিশন, এই যে বছরের পর বছর এত ছাত্রছাত্রী পাশ করে বসে আছে, সংখ্যাটা কোথায় গিয়ে পৌঁছেছে ভাবা যায়? কোথায় গিয়ে পৌঁছেছে সংখ্যাটা? এই বিরাট চাপ বিজেপি সরকারের, এটা একটা বিপদ হবে। আমি যদি মেনেও নি যে বিজেপি সরকারের সদিচ্ছা থাকবে, মেনেও নি যে শিক্ষাক্ষেত্রে বাজেট বরাদ্দ থাকবে, মেনেও নি যে সমস্ত শূন্য পদে সর্বস্তরে শিক্ষক নিয়োগ করার জন্য যথার্থ ব্যবস্থা বিজেপি সরকার নেবে, কিন্তু মানে যে যতজন পরিস্থিতি বেকার, হয়ে রয়েছে, যে হ্যাঁ অবস্থায় রয়েছে, সেটা এক্স্যাক্টলি, বিজেপির জন্য বড় যতজন, চ্যালেঞ্জ। এক্স্যাক্টলি ভয়ঙ্কর চ্যালেঞ্জ বা বিরাট মানে ক্ষোভের সৃষ্টি হতে পারে আবার, যে যে সংখ্যক তোমার ধরো পোস্ট, অনেক পোস্ট খালি আছে, কিন্তু সেই খালি থাকা পোস্টের সংখ্যাটাও, যতজন বেকার এই মুহূর্তে উচ্চশিক্ষিত বেকার পশ্চিমবঙ্গে বসে রয়েছে তার তুলনায় নগণ্য। কাজেই প্রথম 2-3 বছরে এই যে রেসিডিউটা, সেটা ক্লিয়ার হবে না যারা উচ্চশিক্ষিত হয়ে বেকার হয়ে বসে আছে। তো সেই যে জন্য চাপ পড়বে বিজেপি সরকারের উপর, প্রচন্ড চাপ পড়বে। কিন্তু আমি আবারও বলছি যে আশা তো আমাদের রাখতেই হবে, যেহেতু মানুষ বিপুল একটা আহ, মানে সমর্থন দিয়ে এই সরকার প্রতিষ্ঠা করেছে, আশা তো আমাদের রাখতেই হবে যে এরা নিয়মিত স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষাগুলো নেবে, একদম স্কুল শিক্ষা থেকে উচ্চ শিক্ষা পর্যন্ত সর্বস্তরে সিলেবাস যেগুলো, সেগুলো যেন ঠিকঠাক হয়। মানে সিলেবাস সংস্কারের নামে আবার গেরুয়াকরণ হতে শুরু করলে ভয়ঙ্কর বিপদ। মানে সে কাজও হয়েছে তো, আমরা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে দেখেছি যে এই সিঙ্গুর আন্দোলনের ইতিহাস ঢুকে গেছে, এবং সেখানে এমন এমন মানুষের নাম, তাদেরকে প্রায় মনীষী হিসেবে দেখানো হয়েছে, হাস্যকর। পার্থ চট্টোপাধ্যায়ের নামও ছিল, শিক্ষামন্ত্রী প্রাক্তন, যিনি পরে জেলে গেলেন। তো এদের প্রায় মনীষী সুলভ ট্রিট করা হয়েছে, এবং বইয়ে বইয়ে ঢোকানো হয়েছিল এই সমস্ত ইতিহাস। তো এইগুলো যেন, এবং ওই যে তুমি বলছিলে না যে রেজাল্ট কোন রকমে পাস করছে, আমার ছাত্রছাত্রীরা যেহেতু স্কুলে পড়ায়, আমার স্ত্রীও একটি স্কুলের শিক্ষিকা, খাতা দেখার সঙ্গে এরা যুক্ত থাকে। আমি জিজ্ঞেসও যখন তাদের করেছি, দেখেছি এটা মানে, মানে ভাবতে পারবে না যে কতটা সহজ করে খাতা দেখার ইনস্ট্রাকশন থাকে। যারা আহ, এই সমস্ত পরীক্ষার হেড এক্সামিনার হন, তারা বারবার বলেন যে একটু ঠিক লিখলেও নাম্বার দিয়ে দিন। আমি জানি এটা, অথচ তাতেও পাস করতে পারছে না। তার মানে কোথায় হালটা গিয়ে শিক্ষার নেমেছে, একবার মানে ভাবার চেষ্টা করে এটা কেন হয়েছে। তার কারণ ওই যে আমি বললাম, এই যে স্কিম গুলো দেওয়ার আরেকটা বিপদের দিক হয়েছে, এটাও যারা স্কুলে পড়ান তাদের কাছ থেকে আমি শুনেছি, কলেজের ক্ষেত্রেও কম বেশি চিত্রটা একই, যে অনেক ছাত্রছাত্রী কেবলমাত্র এসে হাজির হয় ওই টাকাগুলো নেওয়ার জন্য, তারা ক্লাসই করে না, একেবারে ক্লাস করে না। প্যারালাল টিউশনের কালচার তৈরি হয়েছে সর্বত্র, তাকে একেবারেই নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করেনি রাজ্য সরকার। এবং যার ফলে একটা বিপুল, এবার তুমি যদি প্রতিদিন ক্লাসে না আসো, কেবল কতগুলো অর্থ সাহায্য পাবে বলে সেগুলো নেওয়ার সময় হাজির থাকলে, তারপর তুমি ক্লাসেই আর বসলে না, তো তুমি শিখবে কি করে? এবং আরেকটা বিপদ হয়েছে, এটা স্কুলের ক্ষেত্রে যেমন কলেজের ক্ষেত্রেও তেমন। কলেজ এবং স্কুলের ক্ষেত্রে নানা রকমের নিয়ম আছে, কিন্তু যে অ্যাটেন্ডেন্স সংক্রান্ত, যে হাজিরা সংক্রান্ত, বিশ্ববিদ্যালয় আছে। আমরা দেখেছি যে হ্যাঁ, এত শতাংশ ক্লাস তোমায় করতেই হবে, নাহলে তুমি পরীক্ষায় বসতে পারবে না। তুমি যদি কাউকে আটকাও, স্থানীয় তৃণমূল নেতা, তৃণমূলের ছাত্র সংগঠন এসে এমন চাপ তৈরি করেছে যে তাদেরকে শেষ পর্যন্ত পরীক্ষা দিতে ছেড়ে দিতে হয়েছে, সে তো ফেল করবেই।
সেরকম যে ছাত্রছাত্রী আছে সে তো ফেল করবেই। এত সহজ করে খাতা দেখা, সেটা মুখ্যমন্ত্রী নিজেও বলেছিলেন একবার যে ইংরেজি মাধ্যমের ছাত্রছাত্রীরা এত নম্বর পায়, আমাদের ছাত্রছাত্রীকে নাম্বার পাবে না, আমি তো বলেছি প্রচুর নম্বর দিয়ে দাও। এই করে হয় না, এই করে হয় না। মানে ব্যাপারটা হচ্ছে কি জানো তো, শিক্ষাটাকে এরা খুব ছেলে খেলার মতো করে নিয়েছিলেন, এবং যে জন্য আমি বলছি যে আমি এটা মানবো যে স্কুল শিক্ষার দুর্নীতির প্রসঙ্গে শেষ পর্বে আমি দেখেছি, আমার আমার সেটা খারাপ লাগেনি, কিন্তু ততক্ষণে যা ক্ষতি হওয়ার হয়ে গেছে। ব্রাত্য বসু খানিকটা চেষ্টা করেছিলেন যে দুর্নীতি মুক্ত করে আবার যারা যোগ্য শিক্ষক তাদের চাকরিগুলো যেন ফেরত দেওয়া যায়। এই উদ্যোগটা ছিল, এটা আমি দেখেছি, এটা আমি অস্বীকার করবো না, একদম শেষ দিকে, মানে সবটাই খারাপ বলবো না অন্তত। কিন্তু এটা করতে হচ্ছে কেন? এটা করতে হচ্ছে কেন? এবং সেখানেও কিন্তু আমরা বারবার দেখছিলাম যে যারা অযোগ্য শিক্ষক, মাননীয় মুখ্যমন্ত্রী বারবার তাদের পক্ষে দাঁড়াচ্ছিলেন, প্রথম দিন থেকে তাদের পক্ষে দাঁড়াচ্ছিলেন যে ওদের একটা কিছু ব্যবস্থা করা হবে। আরে যারা যারা মানে মানে ক খ গ ঘ লিখতে জানে না তারা শিক্ষক হয়ে গেছে, আইদার তোমার দলের লোক কিংবা কাউকে বড় অঙ্কের টাকা দিয়েছে, তো তুমি তো শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে দিচ্ছ পুরো। আবার তাদের পাশে দাঁড়ানোর কথা বলা হচ্ছে যে তাদের কোনো একটা মানে সুরাহা এই করতে হবে। অযোগ্য শিক্ষকগুলো যাদের পড়াবে তারাই নাকি শিখবে এই শিক্ষকদের থেকে। পড়িয়েছে তো একটা দীর্ঘ সময় পর্যন্ত, পড়িয়েছে তো। ওই যে অনুব্রত মন্ডলের মেয়ে, সে তো পড়িয়েছে। ওই যে আরেকজন মন্ত্রী ছিলেন উত্তরবঙ্গের, আমি নামটা ভুলে যাচ্ছি, তার তার মেয়ে যার চাকরি চলে গেল, সে তো পড়িয়েছে। এবার ভাবো তুমি কি পড়িয়েছে তারা। তো এইটাই তো বলছি, মানে শিক্ষাটাকে না এরা খুব খুব অঙ্কিতা অধিকারী, অঙ্কিতা অধিকারী খুব লঘুভাবে নিয়েছিলেন, এবং এটা আমি পরেশ বলছি এদের একটা অধিকারীর মেয়ে। পরেশ অধিকারীর মেয়ে, ঠিক। এবং এটা আমি বলছি, যেটা আগে আমি বলতে চাইছিলাম, যে এটা কিন্তু আমি বলবো যে খুব ঠান্ডা মাথায় নেওয়া একটা রাজনৈতিক সিদ্ধান্ত। কেন জানো? ওরা চেয়েছিলেন যে, দেখো, শিক্ষিত যুবক যুবতী যে কোনো শাসকের পক্ষে ভয়ঙ্কর। কোনো শাসকই এমনিতেই চায় না যে শিক্ষার প্রসার ঘটুক। হীরক রাজার দেশে সিনেমাটার কথা মনে করে দেখো, যে পাঠশালার উপরই সবার আগে আক্রমণটা নেমে এলো। এই যে এই যে বিপদ উচ্চশিক্ষার, সেটা যেমন একদিকে আছে, কেননা পেটে একটুখানি যদি কারোর বিদ্যে যায় তাহলে সে ভালো মন্দ বুঝতে শেখে, তার একটা জীবন দৃষ্টি তৈরি হয়, অভিজ্ঞতার সঙ্গে যখন বইয়ের পড়ার একটা সম্মিলন ঘটে তখন মানুষের চেতনার স্তর অনেক উন্নীত হয়ে যায়, এবং সে প্রশ্ন করতে শুরু করে। এবং এই যে কোনো প্রশ্ন করা নাগরিক তো শাসকের জন্য বিপজ্জনক। এটা যেমন এক, যে ওরা চাননি যে শিক্ষার একটা সত্যিকারের প্রসার ঘটুক, শিক্ষিত ছেলে মেয়েদের সংখ্যা বাড়ুক, তারা আমাদের প্রশ্ন করুক, যেমন চাননি একেবারেই। মনে করে দেখো, সেই প্রেসিডেন্সি কলেজের ছাত্রীটি, বোধহয় তানিয়া নাকি তার নাম ছিল, তাকে মুখ্যমন্ত্রী দাগিয়ে দিলেন যে তুমি একজন মাও, তুমি সিপিএম এর ক্যাডার, তুমি মাওয়িস্ট, এবং সেই অনুষ্ঠানটা হুম, ছেড়ে হুম। তিনি বেরিয়ে গেলেন। যে কতখানি অসহিষ্ণুতা, যে ছাত্রছাত্রীদের প্রশ্ন মোকাবিলা করতে পারছেন না বলে তাদেরকে দাগিয়ে দিচ্ছেন যে তুমি মাওয়িস্ট বা তুমি সিপিআইএম এর ক্যাডার। এবার এটা একটা দিক। আর দ্বিতীয় দিকটা হচ্ছে কি, যদি তুমি অশিক্ষিত যুবকদের সংখ্যা, যুবতীদের সংখ্যা রাজ্যে বাড়াতে পারো, তাহলে সেটা তোমার ভোট ব্যাংক, সেটা তোমার নানা রকমের আহ, অসামাজিক কাজকর্ম করার, দুর্নীতি করার, এলাকায় এলাকায় তোলার সিন্ডিকেট প্রতিষ্ঠা করার মূল শক্তি, মূল শক্তি। তো যেহেতু তৃণমূল দলটা এই জিনিসগুলোর উপরে নির্ভরশীল ছিল, দুর্নীতি, তোলা নেওয়া, সিন্ডিকেটবাজি, তো শিক্ষিত ছেলে মেয়ে খুব বেশি সংখ্যায় যদি সমাজে থাকতে শুরু করে, তারা তো এইসব কাজের মধ্যে যুক্ত হবে না, তারা তো উপার্জনের অন্য পথ বেছে নেবে। কাজেই এদের যত সংখ্যক পারা যায়, তুমি ওই স্কুল ছুট 5, 7, 6, 8 পর্যন্ত পাস পড়ে যেন তারা ছেড়ে দেয় স্কুল। আমি নিজে দেখেছি এরকম প্রচুর ছেলে আছে। আমি একদিন একটি ড্রাইভারের সঙ্গে যাচ্ছি, সে আমাকে এই গল্পটা বলেছিল, পূর্ব বর্ধমানের একটি গ্রামের গল্প, যে স্যার আমাদের গ্রামে ছাত্ররা খুব একটা পড়াশোনা করে না। আমি ওকে জিজ্ঞেস করছিলাম যে ভাই তুমি কত দূর অব্দি পড়েছো? বললো আমি 8 অব্দি পড়ে ছেড়ে দিয়েছি। আমি বললাম মাধ্যমিকটাই পাস করলে না? বললো না, মাধ্যমিকই পাস করিনি। এই দেখুন না, মাধ্যমিক না পাস করার জন্য একটা বিপদ হয়েছে, যুবসাথীর টাকাটা আমি পাবো না, কেন মাধ্যমিক না পাস করলে যুবসাথী পাওয়া যাচ্ছে না। যুবসাথী তো এইবারে করেছে। প্রসন্ন বাবু, আপনি তো তাও 8 পাস এমন মানে আপনি এরকম মানুষের সঙ্গে আপনার দেখা হয়েছে। হুম। আমি গ্রামে গ্রামে বিভিন্ন জায়গায় রিপোর্ট করতে গিয়ে এমন দেখেছি ক্লাস 5, 6 অব্দি পড়ে তারা ছেড়ে না, আমি দিয়েছে। তোমায় তারা বলছিলাম ওই প্রচুর ছেলেটি, সফল হয়ে গিয়েছে। এক্স্যাক্টলি আমি ওই ছেলেটিকে যখন আমি যখন ওকে বললাম যে তাহলে তুমি 8 পর্যন্ত পড়ে ছেড়ে দিলে কেন, সে আবারও বলছে যে দেখুন আমাদের রাজ্যেতে কোনো কাজ নেই, আর আমাদের গ্রামের কিছু ছেলে বাইরে চলে গেছে অন্য রাজ্যে। আমি এটাই বলতে আসছিলাম, যার ওই 5, 6, মানে ও বললো আমি তো অনেকটা পড়েছি, আরো কম পড়ে অনেকে বাইরে চলে গেছে। একদম। আর হ্যাঁ, আর
কিছু ছেলে যারা আমার বন্ধু বান্ধব, তারা আমাদের তৃণমূল নেতার সঙ্গে ঘুরে বেড়ায়, একটা বটতলায় আড্ডা দেয়, একটা ক্লাবে বসে থাকে, আর বালি পাচারের সঙ্গে যুক্ত থাকে। এক তরুণ ড্রাইভার সে আমাকে এই কথা বলেছে। তো এই যে জন্য আমি বলছি যে এরা চেয়েছিল যে এই অংশের যুবক যুবতী তৈরি হোক, যাদেরকে ওরা কাজে লাগাতে পারবে। ভোটের সময়, তোলাবাজির সময়, সিন্ডিকেট চালাতে, যাকে ওরা বালি চুরি করতে, গরু পাচারে যাদের ওরা কাজে লাগাতে পারবে। যেজন্য আমি বললাম যে শিক্ষা ব্যবস্থার এই যে করুণ চিত্র আজকে আমরা দেখতে পাচ্ছি, এবং এটাকে ঠিক করা কিন্তু বিজেপি সরকারের জন্য প্রচন্ড বড় একটা চ্যালেঞ্জ। সোজা কথা নয়, আমি তোমাকে এইমাত্র যেটা বললাম যে এই ১৫ বছরে যে পরিমাণ শিক্ষিত বেকার তৈরি হয়েছে, এত কিছুর পরেও, এত স্কুল ছুটের পরেও, এত আ সংখ্যক মানে শিশু কিশোর স্কুলে পড়তে না যাওয়ার পরেও যে পরিমাণ তৈরি হয়েছে শিক্ষিত বেকার, সেইটা একটা প্রবল চাপ দেবে। এবং সেখানে আমি আরেকটা আবেদনও করব, যেহেতু এটা আমার অনেক ছাত্রছাত্রী আমাকে বলেছে, যেহেতু তোমাদের মাধ্যমে কথাটা অনেকের কাছে পৌঁছতে পারে, আশা করব শাসকের কাছেও পৌঁছবে। আরেকটা আমি আবেদনও করব, এবার কলেজ সার্ভিস কমিশন পরীক্ষার বিজ্ঞপ্তি জারি হয়েছে। ফর্ম ফিল আপের ডেটও শেষ হয়ে গেছে সম্ভবত, বা বাড়ানো হয়েছে সম্ভবত, এখনো আছে। আমি অনুরোধ করব আ রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের কাছে, নতুন যে শিক্ষামন্ত্রী হবেন তার কাছে, এবং মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে, যে এই ডেটটাকে আপনারা এক্সটেন্ড করুন। তার কারণ এই যে আমি বলছিলাম চাপটা, এই যে উচ্চশিক্ষিত যুবকদের চাপটা, একটা বিরাট অংশের ছাত্রছাত্রীর বয়স ৪০ পেরিয়ে গেছে। আগে এই ৪০ পেরোনো ছাত্রছাত্রীদের জন্য তাদের যদি পিএইচডি থাকতো, তারা যদি অন্য কোনো চাকরিতে থাকতো, তাহলে কলেজের চাকরির ক্ষেত্রে একটা ছাড় দেওয়া হতো। ৫ বছরের সম্ভবত একটা ছাড় দেওয়া হতো। সেই ছাড়টা এবার তুলে দেওয়া হয়েছে। মানে এদের উদ্দেশ্যই ছিল যে ক্ষমতায় যদি আসে, তাহলে একটা বিরাট অংশের শিক্ষিত বেকার, কেন এরা জানে যে চাপটা কি মারাত্মক হয়েছে, বাদ দিয়ে দেবে। কাদের বাদ দিয়ে দেবে? না, যাদের বয়স পেরিয়ে গেছে। বয়সটা পেরিয়ে গেল কেন? কেন তোমরা এসএসসি স্কুল সার্ভিস কমিশন রেগুলারলি করলে না? কেন কলেজ সার্ভিস কমিশন একবার করলে তার ফলাফল বেরোতে ৩ বছর লাগছে, ৪ বছর লাগছে? এদের বয়স পেরিয়ে গেছে তো রাজ্য সরকারের অপদার্থতার কারণে। আমি নতুন রাজ্য সরকারের কাছে আবেদন করব। ওরা বলেও ছিলেন, এটা ওদের প্রতিশ্রুতির মধ্যে ছিল। ওদের বিভিন্ন বক্তৃতায় আমি শুনেছি যে, আপনারা এই ডেটকে, কলেজে চাকরির জন্য অ্যাপ্লিকেশন জমা দেওয়ার ডেটকে আরো এক্সটেন্ড করুন, এবং এই বয়সের ছাড়টা ৪০ পেরোনো যে প্রার্থী তাদেরকে দিন। এটা কিন্তু না হলে ওদের প্রতি অত্যন্ত অবিচার হবে, অত্যন্ত অবিচার হবে।